নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ম্যান্ডেটরি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক রিভিউ পিটিশন জমা পড়েছে। রিট পিটিশন MA দাখিল হয়েছে বলে খবরে প্রকাশ। তবে এগুলোর কজ লিস্ট এখনও বেরোয়নি। এগুলোর হেয়ারিং কবে হবে খুব তাড়াতাড়ি জানতে পারবো হেয়ারিংগুলো কবে হবে। অপরদিকে আর একটা মামলা রয়েছে, ত্রিপুরা হাইকোর্টের মামলা। সেটা 19শে নভেম্বর হেয়ারিংয়ের জন্য লিস্ট হয়ে আছে, এটা আমরা সবাই জানি। তো দুটো মামলাই গুরুত্বপূর্ণ, রিভিউ পিটিশনটাও গুরুত্বপূর্ণ, অপরদিকে ত্রিপুরা হাইকোর্টের মামলাটাও গুরুত্বপূর্ণ। তো কোন হেয়ারিংটা আগে হলে শিক্ষকদের পক্ষে মঙ্গল, এই নিয়ে আইনজীবী মহলের যে বক্তব্য উঠে এসছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। অত্যন্ত পজিটিভ বার্তা পেয়েছি। আইনজীবী মহলের মতে যদি ত্রিপুরা হাইকোর্টের মামলাটা রিভিউ পিটিশনের আগে হেয়ারিং হয় তাহলে সেটা খুব মঙ্গলময়। কেন মঙ্গলময় তার পেছনে যুক্তি দিয়েছেন ওনারা। রিভিউ পিটিশন পরে শুনানি হলে, ত্রিপুরা হাইকোর্টের মামলার পরে শুনানি হলে সেটা শিক্ষকদের পক্ষে লাভ। তো চলুন, ত্রিপুরা হাইকোর্টের মামলাটা কেন শিক্ষকদের ক্ষেত্রে মঙ্গলময় হবে যদি রিভিউ পিটিশনের আগে শুনানি হয়, এবং ঈশ্বরের নিকট প্রার্থনা করি যে ত্রিপুরা হাইকোর্টের মামলাটা রিভিউ পিটিশনের আগেই যেন শুনানি হয়। রিভিউ পিটিশনটা লেট হচ্ছে হোক, সেটা পরে শুনানি হোক। তো রিভিউ পিটিশন হেয়ারিংয়ের আগে ত্রিপুরা হাইকোর্টের হেয়ারিংটা এই কারণে হওয়া দরকার যে এটা ত্রিপুরা সরকার অ্যাপিল করেছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছে। এর ফলে এই মামলাটা দীর্ঘ এবং বিস্তারিত বিতর্ক হওয়ার সম্ভাবনা, অনেকটা টাইম পাবে, অনেকটা টাইম নিয়ে এই মামলার হেয়ারিং হবে। এবং এই মামলা যত বেশি হেয়ারিং হবে তত বেশি নির্যাস বেরিয়ে আসবে। সরকার যে 2017 সালের যে সংশোধনটা করেছিল তাতে সরকারের উদ্দেশ্য কী ছিল, ভিত্তি কী ছিল, এই আইনটি প্রণয়নের যে উদ্দেশ্য 2017 সালের, তার উদ্দেশ্য কী ছিল, কেন এই আইনটি প্রয়োগ করা উচিত সামগ্রিকভাবে, এর প্রত্যেকটা দিক অত্যন্ত সতর্কতার সাথে পর্যালোচনা করা দরকার আদালতে। এটা নিয়ে একটা বিশাল বিতর্ক করা যেতে পারে আদালতে, এবং প্রত্যেকটি পয়েন্ট বিতর্কযোগ্য। আর ত্রিপুরা হাইকোর্টের এই মামলাটা হেয়ারিংয়ের জন্য সময়ের কোনো বাধকতা থাকবে না। বিস্তৃত টাইম একদিনে হবে না, বেশ কয়েকদিন, 4 দিন 5 দিন পর্যন্ত হেয়ারিং হবে এই মামলাটা, এটা আইনজীবী মহল মনে করছে। অপরদিকে রিভিউ পিটিশনের একটা লিমিটেশন আছে, বাধকতা থাকে, যেটা অ্যাপিল মামলায় বাধকতা থাকবে না। মূল সিদ্ধান্ত নেওয়ার আগেই যেহেতু বিতর্ক হয়ে গেছে, সেই জন্য রিভিউ পিটিশনে সেই বিতর্কের আর পুনরাবৃত্তি করতে দেবে না। সেই জন্য রিভিউ পিটিশনের সময় খুব কম, যেটুকুটা সময় বিচারপতি দেবেন সেই সময়ের মধ্যে তর্ক করতে পারা যাবে, তাছাড়া সম্ভব নয় রিভিউ পিটিশনে। 1 সেপ্টেম্বর 2025 তারিখ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়টা মাত্র 4 ঘন্টা হেয়ারিং হয়েছে এবং একজন মাত্র আইনজীবী এই বিতর্কে অংশগ্রহণ করেছিল। এই রায়ের ফলে যেটা প্রভাবিত হয়েছে শিক্ষক সমাজ, সেটা কিন্তু এই কেসটার উদ্দেশ্য ছিল না। এটা সংখ্যালঘু প্রতিষ্ঠানের ওপর টেট প্রযোজ্য হবে কিনা, ইমপ্লিমেন্ট হবে কিনা, সেখানকার শিক্ষকরা টেট ছাড়া প্রমোশন পাবে কিনা, এই সমস্ত বিষয় আলোচ্য ছিল। কিন্তু সেই ইস্যুর রায় না হয়ে অন্য রায় বেরিয়ে এসছে। সেই সংখ্যালঘু প্রতিষ্ঠানের যেটা রায়, সেটা বেরিয়ে না আসাতে সেটাকে বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। সবথেকে বড় কথা, যে রায়টা 1 সেপ্টেম্বর বেরিয়ে এসছে, মাত্র 3 জনের মধ্যে সবচেয়ে কম লজিক, কম বিতর্ক হয়েছিল।
হঠাৎ করে সেই 4 ঘন্টার মধ্যে সে আদেশ এসে গেল। তবে এই বিতর্কে যিনারা ছিলেন, যে সমস্ত উকিল বাবুরা ছিলেন, তাদের এটা সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তারা যদি জানতেন, তারা যদি অনুমান করতে পারতেন যে এর ফলে এত এত শিক্ষক প্রভাবিত হয়ে যাবেন, তাহলে এর জন্য তারা আরও সময় চাইতেন। সবথেকে একটা বড় বিষয় যে একটা এত বড় রায়, দেশের লক্ষ লক্ষ শিক্ষক প্রভাবিত হবেন, সেটার জন্য আরও বেশি সময় তারা চাইতেন এবং 4 ঘন্টার মধ্যে এটা শেষ হতো না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ত্রিপুরা হাইকোর্টের যে অ্যাপিলটি সুপ্রিম কোর্টে হয়েছে, এটা নিয়ে সেই বিতর্কটা হবে এবং এর কোনো লিমিটেশন থাকবে না। যে কোনো পক্ষের আইনজীবী যে কোনো কিছু যতদূর সম্ভব এই বিতর্কটা করবেন এবং তাদের দ্বারা শিক্ষকদের অব্যাহতি মিলতে পারে। কারণ এই হেয়ারিংয়ে কোনো লিমিটেশন থাকবে না। যতদূর সম্ভব এই হেয়ারিং নিয়ে আলোচনা তর্ক করার সীমাটা থাকবে, কিন্তু রিভিউ পিটিশনের ক্ষেত্রে থাকবে না। 19 নভেম্বর যে হেয়ারিংটা হবে তাতে 2010 সালের আগে নিযুক্ত শিক্ষকদের ওপর টেট প্রযোজ্য হবে কি না, 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছিল, অ্যাপিলের মূল বিষয় এটা ছিল না, সংখ্যালঘু প্রতিষ্ঠান সম্পর্কিত সমস্যাটা ছিল এবং লজিক দ্বারাই তো আদালতে সমস্ত কিছু প্রমাণ করতে হয়। তো সেখানে সেই তর্কের দ্বারা উকিল বাবুরা তারা মূল যে সমস্যা 2010 সালের আগে নিযুক্ত শিক্ষকরা যেভাবে প্রভাবিত হয়েছে, এটি তাদের ওপর প্রযোজ্য হবে কি না। এছাড়াও এনসিটি যে সমস্ত অর্ডারগুলো বারে বারে দিয়েছে, সেই সমস্ত অর্ডারগুলো পর্যালোচনা করার সুযোগ পাবে। এমনও হতে পারে যে এই সমস্যাটা দুজন জাজের পক্ষে সমাধান করা সম্ভব না হয়ে সেটা বৃহত্তর বেঞ্চে সমাধান করা হতে পারে, সেটাকে ট্রান্সফার করা হতে পারে। বৃহত্তর বেঞ্চে নতুন বিচারপতিরা থাকবেন, সেখানে নতুন কিছু বেরিয়ে আসতে পারে। তাই 19 নভেম্বরের যে হেয়ারিংটা ত্রিপুরা হাইকোর্টের, এটা রিভিউ পিটিশনের আগে হলে এটা অত্যন্ত মঙ্গলময় হবে বলে জানতে পারছি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য নিমতিতা দর্শন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শিক্ষা, জয় শিক্ষা।